আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। অভিষেক বহিষ্কৃত, তাকে কোনো শোকজ নোটিশ দেওয়া হয়নি। মমতাও আর চেয়ারপারসন নন, ঠিক সেই রকমই ঋতব্রত বহিষ্কৃত হয়েছিল, তাকেও কোনো শোকজ নোটিশ দেওয়া হয়নি। দেখুন, টিএমসির লড়াইটা এখন কুকুর বেড়ালের ঝগড়ার জায়গায় গিয়ে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে, যা কিছু হচ্ছে সেটা কি টিএমসির সংবিধান মেনে হচ্ছে? টিএমসির সংবিধানে কি আছে? আমার সাথে আছেন অনিকেত চট্টোপাধ্যায়, পরিচিত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। অনিকেত বাবু, ট্রু নিউজ বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। প্রধানমন্ত্রী কলকাতায় এসে আধো বাংলায় বললেন পরিবর্তন কেমন লাগছে? অনিকেত বাবু, আপনার কেমন লাগছে? একটা পরিবর্তন হয়েছে, একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং এটা একটা ট্রানজিশন পিরিয়ড। বোঝা যাচ্ছে না ঠিক কি চলছে। তার কারণ একদিকে যেদিন ভোটে জেতা হলো তার পরের দিন থেকে বুলডোজার চলছে রাস্তায়, স্টেশনে, বিভিন্ন বাজারে। এই বুলডোজার যে চলবে তার কোনো খবর আমাদের কাছে ছিল না। অ্যাটলিস্ট একটা বিরাট যে প্রচার চলেছে নির্বাচনের, সেই সময়ে কোথাও এই প্রচারটা ছিল না যে এই পরিবর্তনের পরেই বুলডোজার চলবে। তো বুলডোজার চললো, একটা ব্যাপার যেটা আমরা দেখলাম। সেখানে খুব অসহায় মানুষজনকে আমরা দেখেই যাচ্ছি, রোজই দেখছি। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে গিয়ে যে একটা জনরোষ, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। তার কারণ তৃণমূলের র্যাম্পার্ট দুর্নীতি, বিশাল দুর্নীতি, এবং সেই দুর্নীতির কারণে মানুষের কাছে যে ধরনের রাগ, ক্রোধ সবটা ছিল, তার একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। আবার সেই রাগ ক্রোধকে একটা চ্যানেলাইজ করা হচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি। ঠিক থানার সামনে ঠিক সময়ে ডিম হাতে হাজির থাকা এবং ডিম ছোড়া, সেগুলোর ভিডিও তৈরি হওয়া, সেই ভিডিও ভাইরাল করে দেওয়া, এটাও আমরা দেখতে পাচ্ছি। এক কথায় পরিবর্তন আপনার ভালো লাগছে কি লাগছে না? না না, আমার ভালো লাগা মানে পরিবর্তন ভালো লাগা লাগে একটু কিছু নেই। আমরা আমার বয়সটা তো খুব কম নয়। আমরা তো অনেকগুলো পরিবর্তন দেখতে দেখতে বড় হলাম। শেষ পর্যন্ত দেখেছি যে পরিবর্তন হয় এবং পরিবর্তনের পরে কিছুদিন পরে বোঝা যায় যে আবার একটা পরিবর্তন দরকার, আবার পরিবর্তন হয়ে যায়। কাজেই এবং এবং খুব বেসিক জায়গাগুলো কিছুই আলাদা থাকে না। 47 সাল থেকে 52 সাল থেকে আমাদের এখানে ভোট হয়। 52 সালে আমাদের স্লোগান ছিল রুটি কাপড়া মাকান। তা 2026 সালেও যদি রুটি কাপড়া মাকানই স্লোগান থাকে, তাহলে এতগুলো পরিবর্তনে ঘন্টা হলোটাই, কিছুই তো হয়নি। অনিকেত বাবু, আসি আজকের আলোচনায়। আপনার সময় কম আমি জানি। দেখুন, আমাদের মধ্যে খুব কম লোকই টিএমসির সংবিধান ঠিক মতো পড়েছে। ঋতব্রতরা নিশ্চয়ই পড়েছে। এক মিনিট, ধনেপাতার ক্যাশ মেমো হয় না। ধনেপাতার ক্যাশ মেমো হয় না। বাজারে গিয়ে ধনেপাতা কিনতে চাইলে ক্যাশ মেমো কেউ দেবে না। তৃণমূলের সংবিধান এই ব্যাপারটা ধনেপাতার ক্যাশ মেমোর মতোই একটা ব্যাপার। সেটা যে আছে তাই তো আমরা জানতাম। কিন্তু এতদিন ধরে যখন তারা বিভিন্ন জনকে সাসপেন্ড করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন, তখন একটা বিবৃতি কেবল আমাদের সামনে এসেছে যে একে সাসপেন্ড করা হলো বা একে বহিষ্কার করা হলো। এবারেও সেরকম একটা বহিষ্কারের সিদ্ধান্ত এসেছে। কাজেই এখন হঠাৎ করে তৃণমূলের সংবিধান খুঁজতে যাওয়া, এটা বাড়াবাড়ি। কিন্তু ঋতব্রত একটা স্টেটমেন্ট দিয়েছে পরশু। সেখানে সে বলছে, দেখুন, আমি তো সংবিধান মেনেই এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ডেকেছি। কারণ টিএমসির সংবিধান বলছে যে 2022-এ লাস্ট ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছিল, আর সেটা 3 বছর পরে আবার হওয়া অনিবার্য ছিল, 3 বছরের মধ্যে। তো 3 বছর শেষ হয়েছে 2025-এ। আমি 2026-এ ডেকেছি, এবং দেখেছি আমি মেজরিটি এমএলএদের নিয়ে। এর পেছনে নিশ্চয়ই অনেক লিগাল মাথা কাজ করছে দুদিকেই। সংবিধানকে অমান্য করা হলেও সংবিধান বলে একটা জিনিস কোর্টে গেলে তো তারা সেটা মানবেই। না না, আদৌ এই যে ঋতব্রত বলেছেন যে 2025-এ এইটা ডাকার কথা ছিল, তো 2025-এ তো উনি দলেই ছিলেন। উনি কি বলেছিলেন যে সংবিধান মেনে দলটা একটা অধিবেশন ডাকা হোক?
বলেননি। তার কারণ হচ্ছে গিয়ে সংবিধান, এই ব্যাপারটা তার মাথায় তখনও ছিল না। এখন তার মাথায় সংবিধান ব্যাপারটা এসেছে, তিনি সংবিধানে কথা বলছেন। দেখুন, সিপিআই বা সিপিআইএম এর লিবারেশন, এদের একটা সংবিধান আছে, দলীয় সংবিধান। এটা আপনি 5 টাকা দিয়ে কিনতে পাবেন, একটা গঠনতন্ত্র আছে দলের, এটা কেনা যায়। কিন্তু তৃণমূলের সংবিধান, এমনকি কংগ্রেসেরও চেষ্টা চরিত্র করলে একটা কিছু পাওয়া যেতে পারে। তৃণমূলের সংবিধান বা আরজেডির সংবিধান বা এই শিবসেনার সংবিধান, এগুলো হাস্যকর ব্যাপার। এগুলো এগুলো কোথাও একটা কাগজ টাগজ থাকলেও থাকতে পারে, কিন্তু আমি আমার এতদিনকার সাংবাদিকতার জীবনে কোনোদিন তৃণমূলের সংবিধানের রিকোয়ারমেন্ট আমার কাছে ছিল না, বা আমার কোনোদিন মাথায় আসেনি যে এই সংবিধানটাকে আমাকে পড়ে ফেলতে হবে। কিন্তু এখন যখন দুপক্ষই কোর্টে যাবে, তখন সংবিধানটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, সংবিধানে কি আছে এবং সেইভাবে হয়েছে কিনা। প্রথমত হচ্ছে যে সেটাই যে সংবিধান, সেটা কোথায় তৈরি হলো, কোন জায়গায় সেই সংবিধানটাকে রাখা হয়েছে, সেই সংবিধান কতজন মানুষের কাছে আছে, কতজন দলীয় সদস্য সেই সংবিধানের কথা জানেন, এক্সিস্ট করছে একটা জিনিস। ধরুন আপনার ট্রাঙ্কে একটা জিনিস লুকিয়ে রেখেছেন, এবং সেই ট্রাঙ্ক থেকে একটা জিনিস, যেরকম আমি জানি যে এই সংবিধানের মধ্যে একটা জায়গায় একটা পরিবর্তন গত বছর 2-3 আগে করা হয়েছে বলে বলা হচ্ছে, এখন জানতে পাচ্ছি যে এখানে পার্মানেন্টলি পার্মানেন্টলি চেয়ারপারসন বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন করে দেওয়া হয়েছে। এটা কি ধরনের সংবিধান যেখানে একজনকে বরাবরের জন্য চেয়ারপারসন করে দেওয়া যায়? এখন এগুলো না, এগুলো কিছুই টিকবে না শেষ পর্যন্ত। আপনিও জানেন, আমিও জানি কিভাবে উদ্ধব ঠাকরে কেস হেরেছেন। এখানেও কিভাবে মমতা ব্যানার্জি কেস হারবেন, সেটা এখন আমাদের বসে বসে দেখতে হবে। এর বাইরে কিছু হবে সংবিধান নেই, সেটাকে নিয়ে মিছিমিছি অনর্থক সময় নষ্ট করা উচিত। অনিকেত বাবু, দেখুন, একটা একটা আইন আছে 1968 এর আইন, যেটা ইলেকশন সিম্বলস অর্ডার বলা হয়, যাতে বলা হচ্ছে যদি কোনো দলের খণ্ডন হয়, যেমন টিএমসির হয়েছে, তাহলে অভ্যন্তরীণ সংবিধানের জায়গায় এই আইনটি প্রযোজ্য হবে। মানে অভ্যন্তরীণ সংবিধান যদি রেজিস্টার করেও থাকে টিএমসি, ধরে নিলাম, কিন্তু এই আইনের এটা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন, এই আইনে সেটাকে ওভাররুল করা যেতে পারে। আপনি কি জানেন এই আইনটি কি? হ্যাঁ, 1968 যে সিম্বল অ্যাক্ট যেটা আছে, সেটা হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক দলের সিম্বলটা রাজনৈতিক দলের কারা কারা দাবি করতে পারেন, কতজন কি থাকলে, কিভাবে থাকলে দাবি করতে। একটু বুঝিয়ে বলুন আমাদের দর্শকদের, অনেকেই জানেন। বলি 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 একটা দলের, ধরে নেওয়া হয় একটা দল হয়েছে, সেই দলের একটা সংবিধান আছে, ধরে নেওয়া হয় সেই সংবিধান অনুযায়ী তাদের অধিবেশন বসে, ধরে নেওয়া হয় যে তাদের দলে সেই গণতন্ত্র আছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই দলটা চলে বলে সেই দলের যে কর্মসমিতি, সেই দলের কর্মসমিতির কাছে কি কি অধিকার আছে সেটা সংবিধানে লেখা আছে, এবং সেই অনুযায়ী দলটা চলে। সেটা দিয়ে বলা হবে যে হ্যাঁ, এই সংবিধান অনুযায়ী ওই 1968 এর অ্যাক্টে যা লেখা আছে সেই সিম্বলটা এরা পাবে। অর্থাৎ 1968 এর অ্যাক্ট নিজে নিজে কিছুই নয়। 1968 এর অ্যাক্ট অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অফ আ পার্টি। এবার আমি বললাম তৃণমূলের সংবিধান বা এই এই আরজেডি বা এই যে শিবসেনা বা আপ, এদের সংবিধানগুলো হচ্ছে ধনেপাতার ক্যাশ মেমোর মতন ব্যাপার। একটা থাকতে হয়, রাখা আছে, কোথাও একটা আছে, তার গোটা জিনিসটা আমরা জানি না। হয়তো কল্যাণ ব্যানার্জি এখন পড়ছেন, হয়তো তিনিও চমকে চমকে উঠছেন যে এগুলো এগুলো আছে নাকি, ও তাই নাকি, এটাও বলা আছে নাকি। ঋতব্রতের কাছে এই সংবিধান পৌঁছেছে কিনা আমার যথেষ্ট ডাউট আছে যে ঋতব্রত। আচ্ছা, আপনি মনে করেন যে সংবিধান নেই ঋতব্রতর কাছে? হ্যাঁ, কারণ তার তো দরকার পড়েনি। আপনি তো বাজারে গিয়ে ধনেপাতার ক্যাশ মেমো নেন না। তো হঠাৎ করে ঋতব্রত 2025-এ অধিবেশন হয়নি এখন বলছেন, তো যদি সংবিধান মেনেই কাজটা হয় তো 25-এ তুমি বলতে পারতেন যে কেন সংবিধান মেনে অধিবেশন হচ্ছে না, তখন তো বলেন, কেউই বলেননি ইনফ্যাক্ট।
বলেনও না। এটা শিবসেনাতেও এই প্রশ্ন আসেনি, যখন সিন্ধে এসে ভাঙলো তখন তারা সংবিধানের কথা বলেছে, তখন সেই সংবিধানকে ইন অ্যাকর্ডেন্স টু 1968 সিম্বল অ্যাক্ট রেখে সেই সিম্বলটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু জটিলতা আছে বলে আমার মনে হয়। আমি অন্তত একেবারে যেটুকু খবর আর কি এই সংবিধান সম্পর্কিত যে খবর পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে এই সংবিধানে দুটো জটিলতা আছে। একটা হচ্ছে গিয়ে যে এর একটা পার্মানেন্ট চেয়ারপারসন তৈরি করার ক্ষেত্রে যারা যারা মতামত দিয়েছেন, যে কর্মসমিতি মতামত দিয়েছেন, সেটাকে বোধহয় ইগনোর করা যাবে না, বোধহয় ইগনোর করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে সম্ভবত এই পার্টির সংবিধান যখন থেকে তৈরি হয়েছিল তখন থেকে যতগুলো অধিবেশন হবার কথা, সেই অধিবেশন যেহেতু হয়নি, সেহেতু এই সংবিধানের যে লাস্ট এডিশন, যেটা শেষ সংশোধন, সেটা কতখানি আইনের, সেটাও একটা প্রশ্নের মুখে আছে। অর্থাৎ দুটোই এমন জায়গায় ঝুলে আছে যে এই দল যে কোনো দিকে যেতে পারে। এবং এই মুহূর্তে যখন এই দলের চাহিদাটা দলের লোকেদের চেয়ে বেশি বিজেপির চাহিদা, তখন বিজেপির ইচ্ছে অনুযায়ী এরকম একটা কাজ হলে আমি অবাক হব। কিরকম একটা কাজ? তিনটে জায়গায় তো তৃণমূলকে ভাঙার তিনটে আলাদা আলাদা প্রসেস চলছে। একটা হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভায় তো কেউ বলছেন না যে আমরা আলাদা দল ভেঙে আলাদা জায়গায় যোগ দিচ্ছি, ওনারা পদত্যাগ করছেন। কেন করছেন? তার কারণটা খুব সোজা। পদত্যাগ করলে নতুন করে ভোট হবে এবং আজকে যে 207 জন আছে বিজেপির কাছে, তারা সবাইকে নির্বাচিত করে পাঠিয়ে দিতে পারবেন, তাদের ইচ্ছে মতো পাঠাতে পারবেন, বিজেপির লোকজন পাঠাতে পারবেন। অতএব রাজ্যসভায় চলছে পদত্যাগের খেলা। সুখেন্দু শেখর বা ওই উত্তরের আরো বেশ কয়েকজন, আমাদের সুস্মিতা দেব ইত্যাদি। এবারে দেখুন লোকসভাতে তারা কিন্তু বিরোধী দল হিসেবে তৈরি হচ্ছেন না, তারা কিন্তু এনডিএ হিসেবে একটা দলকে করে জুড়ে গেছেন। অর্থাৎ তারা অলরেডি এই সিম্বল চাইবার বা আসলে আমরা তৃণমূল, এটা বলার অধিকার তারা নিজেরাই শেষ করে দিয়েছে। বিধানসভায় কিন্তু আর একটা ফর্মুলায় চলছে। বিধানসভায় তারা চাইছেন যে একটা আসলি তৃণমূল দল হোক, যেটা আমাদের অনুগত থাকবে। আমি চোখ নাড়ালে তারা ওয়াকআউট করবে, আমি হাত দেখালে তারা আবার ঢুকে আসবে, আমাদের মতন করে যতটুকু বিরোধিতা করা সম্ভব ততটুকু বিরোধিতা করবে। এরকম একটা বিরোধী দল বিজেপি চাইছে স্বাভাবিকভাবে। কালকে শুভেন্দু হাসছিলেন ওখানে বসে, এবং দুপক্ষের যে লড়াই সেটা দেখে হাসছিলেন। বোঝাই যাচ্ছিল যে উনি এখন বিরোধীদের নিয়ে বেশ এনজয় করছেন ব্যাপারটা। 80 জন তৃণমূল সদস্য, সেটা কম নয়। এবং এই 80 জনের সঙ্গে মমতার রাজপথে নামা নিয়ে একটা বড় কিছু হতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে গিয়ে তৃণমূলের এই ভাঙন এমন একটা বিরোধী দলকে তৈরি করছে, যে বিরোধী দল কোট আনকোট গঠনমূলক বিরোধী দল হয়ে উঠতে চায়। আর সেখানেই অনেক প্রশ্ন আছে। আমি 3টি উদাহরণ দিই গত 7 দিনের ঘটনা থেকে। প্রথমত, ধরুন টিএমসি সংবিধান বলছে কোনো গোষ্ঠী নয়, শুধুমাত্র মমতার হাতেই নির্বাচন কিংবা মনোনয়নের ক্ষমতা, এক। দ্বিতীয়, ধরুন সংবিধান বলছে কোষাধ্যক্ষের একার চিঠিতে ব্যাংক কোনো পদক্ষেপ নিতে পারে না। মানে আজকে আমি যদি ট্রেজারার হই, শুধু আমার চিঠিতে মমতা কিংবা অভিষেক ছাড়া, মানে হয় জয়েন্ট সিগনেচার হবে, শুধু আমার চিঠিতে ব্যাংক একটা অ্যাকাউন্ট কিভাবে ফ্রিজ করে দিতে পারে। তৃতীয়, ধরুন সংবিধান বলছে মার্জার সম্ভব নয় যদি না মমতা নিজে মার্জারে সই করে। তো কেউ যদি মার্জার করতে চায়, যেরকম আপনি বললেন লোকসভায় করেছে এনসিপিআই, তাতে তাদের রেজিগনেশন দিতে হবে। এবার এই যে 3টে পয়েন্ট আমি বললাম, এই 3টে পয়েন্টেই আমরা ফিরে আসছি সংবিধানে, এবং সেই সংবিধান রেজিস্টার্ড অবশ্যই হয়ে আছে। সুতরাং সংবিধানে সব কিছুর গোপন, মানে সব স্ট্র্যাটেজি, ভবিষ্যতে কি হবে সেটা কোথাও না কোথাও লুকিয়ে আছে। কারণ এরা, আপনি কি সেই সংবিধানটা পড়েছেন? না, আমার হাতে নেই। আমি বলেছি যদি। আমি আজ পর্যন্ত আপনি কি কোনো কাগজে, কোনো সাংবাদিক, কোনোভাবে কোথাও এই সংবিধানের কোনো ধারা নিয়ে আলোচনা করতে দেখেছেন?
এই 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 যে তিনটে পয়েন্ট আমি বললাম, এটা টিএমসির সিনিয়র নেতারা যারা ক্লেম করছেন যে তারা সংবিধান পড়েছেন, তাদের হাতেও সংবিধান নেই, ক্লেম করছেন, তারা বলেছেন। আমি সেটাই বলছি যে আমি ভূতের গল্প ভালোবাসি বলে ভূত সত্যি হয়ে যাবে এমন তো হতে পারে না। এটাও ঠিক সেরকম, মানে তৃণমূলে আমরা চিরকাল বলে এসেছি একটা পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা বলবেন তাই হতো, তিনি যা বলবেন তাই হয়েছে। পরবর্তী সময়ে খানিকটা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে শুরু করেছিলেন, কিন্তু তারপরেও শেষ কথাটা তৃণমূলের নেত্রী বলতেন। ওই একটা পোস্ট ছিল, বাকি সব ল্যাম্পোস্ট, সেটা ববি হাকিম হোক, সেটা অরূপ বিশ্বাস হোক, সেটা ঋতব্রত হোক। আমরা দেখেছি তো ঋতব্রত ভাষণ দিচ্ছেন, অমন আবেগ ভরে ভাষণ, তাতে কবিতা বলছেন, পেছন থেকে বললে এই চুপ করো, উনি চুপ করে গেলেন। উনি কি বলেছিলেন যে না না আমি কবিতাটা বলবো, আমি একটা সিরিয়াস আলোচনা করছি, সিরিয়াস একটা বক্তৃতা রাখছি? বলেননি। কি করে বলবেন? তার কারণ হচ্ছে গিয়ে তৃণমূল দলটা একটা একজনের দল, একজন মহিলা সেই দলকে চালাতেন। আজকে হেরে যাওয়ার পরে সেই মহিলা এবং তার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ভাইপো, তারা একটা জায়গায়, এমন একটা জায়গায় পড়েছেন যে সবাই ওই দুজনকে ব্লেম করে একটা আলাদা গোষ্ঠী তৈরি করার চেষ্টা করছেন। সেখানে অযথা এই যে তৃণমূলের সংবিধান যখন বেরোবে, যদি কোনোদিন সেটা বস্তুটা হাতে পাই, তাহলে আমি আবার বসে আলোচনা করতে রাজি আছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি তৃণমূলের সংবিধানটা দেখতে পাচ্ছি, মানে সেই ধনেপাতার ক্যাশ মেমোটা দেখতে পাচ্ছি, ততদিন পর্যন্ত এটা নিয়ে হাওয়ায় আলোচনা করে কোনো লাভ নেই। আর 1968 এর যে অ্যাক্ট, সেটা সিম্বল অ্যাক্ট, সেটা ইন অ্যাকর্ডেন্স টু দ্যাট কনস্টিটিউশন। এবার সেই কনস্টিটিউশনটা এক্সিস্ট করে কিনা, সেটা আছে কিনা, সেটা কোথায় আছে, তাতে কারা সেখানে রাজি হয়েছিলেন। আমাদের কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন, তার তো একটা বডি আছে, সেই বডি সেই কনস্টিটিউশন তৈরি করেছে, তার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের খাতা আছে, সেই কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে তার একটা ব্যাপার আছে। এখানে কিছুই নেই, কি নিয়ে আলোচনা করবে না? অনিকেত বাবু, ছোট্ট করে একটা ধোঁয়াশা আমাকে ক্লিয়ার করে দিন। যদি লোকসভায় কিছু লোক এনসিপিআই, কিছু এমপি টিএমসির এমপি এনসিপিআই তে মার্জ করে, তাহলে কি এটা সম্ভব যে অ্যাসেম্বলিতে 60 জন এমএলএ আলাদা গোষ্ঠী করে তারা বলতে পারে যে আমরা আসল টিএমসি? হয় দু জায়গাতেই তাই হবে, নাহলে দু জায়গাতেই মার্জার হবে। না, এখানেই তো আমি বললাম যে আসলে এটা একটা গ্র্যান্ড প্ল্যান, এবং তিন জায়গায় তিনটে আলাদা আলাদা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। যেখানে যেরকম দরকার সেখানে সেরকম দরকার নেওয়া হয়েছে। লোকসভায় তাদের দরকার এনডিএ এর শরিক সংখ্যা বাড়ানো, বিধানসভায় তাদের শরিক সংখ্যা বাড়ানোর কোনো দায় নেই। কাজেই লোকসভায় তাদেরকে মার্জার করানো হয়েছে এনসিপিআই এর সঙ্গে, তারা মার্জ করে গেছেন, তারা সেই চিঠি স্পিকারকে দিয়ে দিয়েছেন। তারা কোনোভাবেই এখন ওই তৃণমূলের সিম্বল বা তৃণমূলের অ্যাকাউন্ট বা তৃণমূলের নাম ইত্যাদি এগুলো দাবি করতে পারবেন না, এটা আমার ধারণা, বা এটাই সাধারণভাবে ধারণা যে তারা এটা করতে পারবেন না। কিন্তু অবভিয়াসলি ঋতব্রতের যে নতুন তৃণমূল, তারা নিজেদেরকে আসল তৃণমূল দাবি করতেই পারেন, তারা কোর্টে যেতেই পারেন, তারা ব্যাংক অ্যাকাউন্ট চাইতে পারেন, তারা সিম্বল চাইতে পারেন, কিন্তু আবার ওইখানে ওই যে ক্যাশমেমোটি ধনেপাতার, সেটার খোঁজ পড়বে, এবং সেটা যদি বেরিয়ে আসে তাহলেই একমাত্র আমরা জানতে পাবো যে ওই যে হয় না যে রাক্ষসের প্রাণভোমরা সেই লুকানো থাকে সাগরের তলায়, সেরকম একটা কোথাও এই সংবিধানটা রয়েছে। হাতে না পাওয়া পর্যন্ত আমরা এই কথাগুলো কেবল বলে যাব, এর কোনো জায়গায় আসতে পারবো। এবং সেটা কোর্টে ইভেনচুয়ালি কোর্টে পেশ করতেই হবে সংবিধানকে, যদি থাকে। আছে তো বটে। আর এই যে দুটো জায়গাতে দুভাবে হচ্ছে, একটাতে আপনি শিওর আছে? আমি শিওর নই, আমি শিওর নই। ইন্দিরা গান্ধীর যে যেভাবে ভেঙেছিলেন নিজের দলকে, কংগ্রেসকে 70-এর দশকে, সেটা আর এটার মধ্যে ফারাক কি? কিসের সঙ্গে কিসের তুলনা হয়? ইন্দিরা গান্ধী হেরেছিলেন জরুরি অবস্থার পরে। আপনি খেয়াল করে দেখুন, উত্তর ভারতে তিনি হেরেছিলেন, দক্ষিণ ভারতে তার দারুণ রেজাল্ট হয়েছে। দক্ষিণ ভারতের রেজাল্টটা খুলে দেখুন, কর্ণাটক থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে
তামিলনাড়ু থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের ভালো রেজাল্ট হয়েছিল। এক, দুই হচ্ছে গিয়ে ইন্দিরা গান্ধী সেটা, এবং তার পরের দিন থেকে দলের কিছু লোকজন বেরিয়ে যাওয়া সত্ত্বেও তিনি যেভাবে ঘুরতে শুরু করেছিলেন, আপনার জানি না বেলচি মোমেন্ট মনে আছে কিনা, বিহারের বেলচি গ্রামে হাতিতে করে, বৃষ্টি পড়ছে, গাড়ি ছিল না, হাতিতে করে তিনি বেলচিতে গিয়ে হাজির হলেন, এবং সেটাকে বেলচি মুভমেন্ট বলা হয়। তারপরের দিন গোটা ভারতবর্ষে সেই ছবি ছাপা হলো, হাতির পিঠে চড়ে হরিজনদের মারা হয়েছে, সেখানে ইন্দিরা গান্ধী চলে গেছে, সেখান থেকে ইন্দিরা গান্ধীর ফেরা, বা ইন্দিরা গান্ধী প্রথম এই লড়াইটা নয়, ইন্দিরা গান্ধী তো প্রথম লড়াই করেছিলেন আদি কংগ্রেসের সঙ্গে, আদি কংগ্রেসের সঙ্গে লড়াই করে নিজের কংগ্রেস তৈরি করেছিলেন, সেখানে কংগ্রেস ইন্দিরা তৈরি করেছিলেন। কাজেই ওরকম ভাবে ইন্দিরা গান্ধীর সঙ্গে সর্বভারতীয় একটা রাজনীতি এবং তার সঙ্গে এটাকে মেলানো, আর এই দুর্নীতির সঙ্গে সেদিনের মিলবে না, মানে মেলানোর চেষ্টা করলেও সেটা মেলানো যাবে না। মানে আপনি বলছেন মমতা যতই ইন্দিরা গান্ধী হওয়ার চেষ্টা করুক না কেন সেটা আর সম্ভব নয়? না না, আমি বলছি না যে মমতার কামব্যাক সম্ভব নয়, আমি সে কথা বলছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্দিরা গান্ধীর মতন একটা কামব্যাক, এইটা বাড়াবাড়ি রকমের। সব শেষে কি হতে চলেছে ছোট্ট করে আপনি যদি সামারাইজ করেন, আগামী 1 মাসে 15 দিনের উইন্ডো তো খুব ছোট, কারণ অভিষেককে অ্যারেস্ট করছে না, অভিষেক বিদেশে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন দিয়েছেন এবং সম্ভবত পেয়েও যাবেন, সুতরাং এটা ক্লিয়ার যে অভিষেক অ্যারেস্ট হচ্ছে না। এটাও ক্লিয়ার যে কোর্টে কে যাবে আগে, ঋতব্রত না মমতা, সেটা দুপক্ষই অপেক্ষা করছে কে আগে কোর্টে যাবে। আপনি একটু ছোট্ট করে সামারাইজ করে দিন আগামী 1 মাসে আমরা কি দেখতে চলেছি দল বিভাজন নিয়ে। আমার মনে হয় যে তৃণমূলের কাছে মার্জার উইথ কংগ্রেস ছাড়া বিরাট কোনো অপশন নেই, এবং সেটা একটা অপশন, যে অপশনে আসলে বিষয়টা কি, এই যে ঋতব্রত অ্যান্ড কোম্পানি 60 জনের ইয়ে, বা ওই যে 20 জন হচ্ছে গিয়ে সাংসদ, এনাদের কাছে কি 41% ভোটের কিছুটাও আছে? আমার মনে হয় না এনাদের কাছে ভোটের কোনো জায়গা আছে। এই ভোটটাকে যদি ধরে রাখতে হয় তাহলে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মে একলা মমতা এখন খুবই দুর্বল, একলা কংগ্রেসও খুব দুর্বল, বামেরা তাদের জায়গা ফিরে পাওয়ার জন্য রাস্তায় আছেন, তারা লড়াই করছেন, তারা হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়ছেন, তারা সত্যি করেই সাধারণ মানুষের পাশে আছেন, কিন্তু তাদের কাছে এই ভোটের অংশ যাবে না। কাজেই এই 41% ভোট পেতে গেলে, 41% ভোটের মালিকানাকে রাখতে হলে মার্জার উইথ কংগ্রেস ছাড়া আমার কাছে এখন পর্যন্ত তৃণমূলের খুব বড় কোনো বিরাট কোনো অপশন আছে বলে মনে হচ্ছে। অনিকেত বাবু, মার্জার উইথ কংগ্রেস যদি করতেই হতো তাহলে এত কোলাকুলির পরে দিল্লিতে ফিরে এসে কেন অপেক্ষা করলেন, আর কেনই বা 450 কোটি টাকা, উনি তো জানতেন যে হাত পড়বে অ্যাকাউন্টে আজ না হয় কাল, এই সঙ্গে সঙ্গে মার্জার করে অ্যাকাউন্টটাকেও মার্জ করে দেওয়া উচিত ছিল, তাহলে অ্যাকাউন্টে এই টাকাটা বেরোতো না, যে টাকাটা এখন ফ্রিজ হয়ে গেছে। উনি চাইলেই মার্জার হবে এরকম তো নয়, মানে উনি তো কংগ্রেস নন, কংগ্রেসকেও তো চাইতে হয়, উনি চাইলেই মার্জার হয়ে যাবে, মানে এটা তো তৃণমূল দল নয়, এটা ওরকম হবে না। এটা মার্জার হতে গেলে কংগ্রেসের একটা বিরাট ডিসিশন হতে হবে, এবং খালি এইটা নয়, আঞ্চলিক দলগুলোর আরো অনেক বেশ কিছু দল, কংগ্রেসকে ভেঙে এই আঞ্চলিক দল তৈরি হয়েছিল, এই আঞ্চলিক দল তৈরি হওয়াতে কংগ্রেস উইক হয়, যার ফলে বিজেপি ক্ষমতায় আসে। এখন সেই আবার আঞ্চলিক দলগুলো উইক হচ্ছে, তাদের দুর্বলতার জায়গা থেকে যদি কংগ্রেস তাদেরকে সবল করতে পারে, সিদ্ধান্ত নেয় মার্জারের, তাহলে একমাত্র আবার কংগ্রেস সবল হবে এবং বিজেপির সঙ্গে তখন একটা মুখোমুখি লড়াইয়ের জায়গা থাকবে। আপনার কি মনে হয় কংগ্রেস কি কোনো উদ্যোগ নেবে, না সেই স্থিতাবস্থার মতো যেটা কংগ্রেসে চলতে থাকে সেটাই চলবে? না, কংগ্রেসের পক্ষে এই ডিসিশন নেওয়া খুব টাফ, বেশ শক্ত ব্যাপার। তার কারণ হচ্ছে তার একটা রাজ্য, তার সংগঠন আছে, তার নেতৃত্ব আছে, তাদেরও বিভিন্ন রকমের মতামত আছে।
জানি না, কিন্তু তৃণমূলের কাছে বা আমাদের 41% ভোটের মালিকানা যারা চাইবে, তাদের কাছে মার্জার ছাড়া অন্য বিরাট কোনো অপশন আছে বলে আমার মনে হচ্ছে। অনিকেত বাবু, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলা, আর এত স্পষ্টবাদী কথা আপনি বলেন। সবসময় শুনতে ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।